দেখুন কি চমৎকার করে নকশা করা আছে। দুঃখের বিষয় হচ্ছে একটাই, মানে এখন গ্রামের ভেতরে মানে মানুষ খুবই কম। বোরো চাষের মরশুমে দর্শক এই সীমান্তবর্তী জনপদের মানে যারা বসবাস করে তাদের অধিকাংশ মানে মানুষেরই প্রচুর পরিমাণে কাজ থাকে, কারণ পাহাড়ি জমি তাদেরকে প্রস্তুত করতে হয় এবং সেখানে চাষাবাদ করাটা আসলেই কঠিন। ঘুষ বংশী এরা ছিল এখানে, এখানে না তো ওই নামটা নিমিত্তে ছিল এখন আর হেরা নাই, নাই ওরা ফলারছে পলাইছে। আহে না তোরা আমরা আইসে। আপনারাও গেছিলেন ভারতে? ভারতে আমরা 3বার 6বার যে আমার বোনের কাছে জিজ্ঞাসা করতে হবে। ও ওই যে 3বার 6বার আমরা ফলাইছে। প্রসঙ্গ হচ্ছে দিদির সাথে কথা বলতে বলতে আমরা একটা বিষয়কে আবারও নোটিস করেছি, সেটা হলো এই সীমান্ত জনপদ, এই সীমান্ত জনপদের আদিবাসীদের ইতিহাস, যে ইতিহাসগুলো নিয়ে আমি বারবার বলি, কারণ আমার বারবার বলতে হয়, কারণ এই ইতিহাস মানুষ আসলে ভুলে গেছে। এই ইতিহাসগুলো মানুষ বোধহয় জানতেও চায় না, কারণ এইগুলো বিব্রতকর। সুপ্রিয় দর্শক, শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নের ছোট গজনি গ্রাম থেকে আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই যে ছোট গজনি গ্রাম, এই গ্রামটি দর্শক একটি গারো আদিবাসীদের গ্রাম। আপনারা জানেন যে ভারতের মেঘালয় সীমান্তলগ্ন আমাদের এই গারো পাহাড় পাদদেশে বিভিন্ন রকম আদিবাসীরা বসবাস করে, যাদের ভেতরে গারো আদিবাসী বলা যেতে পারে অন্যতম এই কারণেই বললাম যে অন্যান্য যে জাতিগোষ্ঠী রয়েছে তাদের ভেতরে গারোদের জীবনযাত্রা, তাদের সংস্কৃতি, তাদের কালচার, তাদের ধর্ম সব কিছুই ব্যতিক্রম। এবং আমার দেখা সবচেয়ে বেশি শিক্ষিত এই গারোরা, এবং তাদের মানে আপনার যে পরিচ্ছন্নতা, বিশেষ করে গ্রামের ভেতরকার, সত্যি মানে তারা যে কতটা নান্দনিক সেটা কিন্তু তাদের এই বাড়ি ঘরগুলো দেখলেই বোঝা যায়। তো দর্শক, আজকের পর্বে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে এই ছোট গজনি গ্রামটা দেখাবো এবং দেখাবো এই জনপদের মানুষের জীবনধারা এবং এখানকার আদিবাসীদের যে বাড়ি ঘরগুলো রয়েছে সেগুলো। আর তার পাশাপাশি দর্শক, এই সীমান্তবর্তী আদিবাসী জনগোষ্ঠীদের জীবনে বয়ে গেছে বিভিন্ন ঝড়ঝাপটা, যার ভেতরে মানে আপনার বিভিন্ন আন্দোলন ছিল। সেই আন্দোলনের গল্পগুলো আমরা জানবো, যেগুলো এখন বর্তমানে বলা যেতে পারে যে অনেকাংশেই হারিয়ে যেতে বসেছে। তো আর দর্শক, কথা বাড়াবো না, আজকের আমাদের এই পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। প্রিয় দর্শক, অনেকটা পথ পেরিয়ে আমরা ঝিনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নের ছোট গজনি গ্রামে এসেছি। এটা একটা গারো আদিবাসীদের গ্রাম। দেখুন খুব চমৎকার করে কিন্তু সাজানো গোছানো। গারোটা প্রচুর পরিমাণে নান্দনিক হয়। এদিক দিয়ে দেখুন কি চমৎকার দৃশ্য। বাঁশ, এখানে চিকন এক ধরনের বাঁশ। এই বাঁশের নাম জানেন মিজান ভাই? তারাই বাঁশ? না আমি জানি না। হ্যাঁ, আমি জানি না। জানেন না? চায়নাতে এই মনে হয় এটা খুব হয় না? হ্যাঁ, এটা চায়নাতে হয়। এই প্রজাতি কি চায়না থেকে আনছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানে মানে আপনার গারো দাদারা রয়েছে, তাদের কাছে জিজ্ঞেস করলে তারা আরো ভালো বলতে পারবে। দেখুন এই যে আমি মানে এই গ্রামের প্রথম যে বাড়িটা সেটা দেখছি, এটা মাটির একটা খুব নান্দনিক ঘর। এই দেখুন খুবই সুন্দর। দাদা, ওই যে বাঁশগুলো আপনার চিকন চিকন, ওই যে ওইখানে যে বাঁশগুলো, ওই বাঁশের মানে আপনার জাতের নাম কি? ওইটি বাসের নাম তো এটা থারাই। তারাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দেখা যায় আপনারও অনেক রয়েছে। এগুলো দিয়ে কি আপনার ওই নানান রকমের জিনিসপাতি বানানো করে যায়? এটা জিনিস মানে ঘরের চালা বানাই এগুলো। ঘরের চালা, মানে ঘরের চালা, তারপরে ঝুড়ি ঠুড়ি, এই চিকন চিকন বাঁশগুলো দিয়ে বানানো যায় না? এটা এইখানে বেশি, মানে আপনার এই পাহাড়ের দিকে সবখানে পাহাড়ের মধ্যে আছে এগুলো। সবখানে আছে এই বাঁশগুলো না? লম্বা হয় অনেক। মধ্যেও না লম্বা করতে দিয়েছে, অনেক লম্বা হয়, তো বেশি মোটা হয় না, তাই তো? মোটাই পর্যন্ত এটা বেশি মোটা আনে। এইটুকুই মোটা হয়। হ্যাঁ, আচ্ছা। প্রিয় দর্শক, এই যে দাদা এখানে, এই দাদার বাসা এই যে সামনে, মানে খুবই সুন্দর তার বাসা। বাসাটাও খুব মানে আপনার চমৎকার, মাটির ঘর এখানে রয়েছে। আর সবচাইতে মানে যেটা ভালো লাগে,
আদিবাসী গারোদের গ্রামে আসলে মাটির ঘরগুলো মাটির ঘর আর পরিষ্কার, এত পরিষ্কার, এত পরিশ্রম, এটা দেখি মানে ভালো লাগে। এমনি ভালো লাগে। ভালো লাগে। দেখুন মানে যেরকম তার পরিবেশ সেরকম বাড়ি ঘরগুলোকে সুন্দর করে সাজানো রয়েছে। তবে এইখানে দুটো রাজাহাঁস রয়েছে, আমাদের দেখেই ডাকছে। তো এই কারণে মানে আপনার মিজান ভাই এখানে ভয় পাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে কি, গারো আদিবাসীদের গ্রামে আসলে আমরা লক্ষ্য করি তারা কিন্তু বাড়িতে এরকম সুন্দর সুন্দর ফুলের গাছ লাগায়, এবং তাদের যে মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাদের মাটির ঘরের পাশে এই ফুলের গাছগুলো দেখলে পরে আরও মনোমুগ্ধকর লাগে গ্রামগুলো। প্রিয় দর্শক, এই ছোট গজনি গ্রামে প্রায় 100টার মতো গারো পরিবার রয়েছে এবং এরকম সুন্দর সুন্দর বাড়িঘর রয়েছে। তো আজকের পর্বে আমরা মূলত আপনাদেরকে এই ছোট গজনি গ্রামটাকে দেখাবো, এরকম সুন্দর সুন্দর বাড়িঘরগুলো ঘুরে ঘুরে দেখাবো। এই যে একটা গাছ দর্শক আমি দেখছি এখানে এই বাড়িটার, এই যে দেখুন, আমি এই গাছের নাম জানি না। পাহাড়ে আসলে অনেক রকমের বৈচিত্র্যময় গাছ দেখা যায়, তবে এই গাছটা আমার কাছে এই প্রথম মানে দেখা, এবং খুবই চমৎকার লাগছে। আর এই বাড়িটাও খুবই সুন্দর। এই যে দেখুন, গারোরা দর্শক মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে এখনও বাস করে, এবং তারা এখানে যারা মানে বিশেষ করে রয়েছে তাদের মধ্যে অধিকাংশই হচ্ছে খ্রিস্টান ধর্ম পালন করে, এবং সম্ভবত তারা রোমান ক্যাথলিক নামে পরিচিত। এবং তারা এটাকেই বলে মানে এই জনপদে দর্শক যখন ব্রিটিশ পিরিয়ড ছিল তখন মূলত যে ব্রিটিশরা এই আপনার এখানকার যারা আদিবাসী রয়েছে তাদের অধিকাংশকেই আপনার ধর্মান্তরিত করেছে। এই কারণেই তারা মানে আপনার খ্রিস্টান ধর্ম পালন করে, কিন্তু পূর্বে তারা আসলে খ্রিস্টান ছিল না। যে বাঁশগুলোর কথা বলছিলাম সেই বাঁশ, এই যে দেখুন এখান থেকে অনেক বাঁশ কিন্তু এই পাহাড়ি জনপদের ভেতরে এই যে হয়েছে। তো আমি ওই বাড়িটায় যাব, এখানে আরও খুব সুন্দর সুন্দর মানে মাটির ঘর বাড়ি রয়েছে এই ছোট গজনিতে। এবং আপনাদেরকে বলতে চাই যে এই যে আপনার এখন যাদের আমরা দেখছি খ্রিস্টান কিংবা রোমান ক্যাথলিক এবং এই গারো আদিবাসীরা, এরা পূর্বে মনে করুন যে ভিন্ন একটি ধর্ম পালন করতো, এবং সেটা ছিল সম্পূর্ণ প্রকৃতি নির্ভর। তবে তারা এখন মানে আপনার খ্রিস্টান ধর্মের রীতিনীতিগুলো লালন পালন করলেও তাদের যে পূর্বের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সেগুলোকে কিন্তু তারা এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছে। আরেকটা কথা দর্শক, যেটা আমি বললাম একটু আগে, যে তারা কিন্তু তাদের ইতিহাস ঐতিহ্য থেকে সরে যায়নি। এই বাস্তবতাটা কিন্তু আমরা যখন তাদের গ্রামে আসি তখন কিন্তু দেখতে পাই, এবং তাদের পোশাক আশাকের মধ্যেও কিন্তু সেটা রয়েছে। আমি আপনাদেরকে দেখাবো। তার আগে দর্শক, এই যে এখানে দেখুন, গারোরা আপনার শূকর পছন্দ করে, এবং এটা তাদের খুবই একটা জনপ্রিয় খাবার। মানে উৎসবে তারা এটাকে খায়, এবং এটা কিন্তু তাদের মানে খুব একটা লাভজনক গবাদি পশু হিসেবেই তারা এখানে পালন করে। এই যে মানে বিশেষ করে যে সমস্ত গারো গ্রামে আমরা গিয়েছি সেখানে প্রায় প্রতিটা গ্রামেই কিন্তু আমরা এই ধরনের শূকর পালনের দৃশ্যগুলো দেখেছি। তো এই যে দর্শক, গ্রামের ভেতরের দিকটা আমরা যাই এখানে, এবং দেখি এই বাড়ির ভেতরে আসলে কেউ রয়েছেন কিনা যাদের সাথে একটু কথা বলা যায়। প্রিয় দর্শক, মানে আপনার এই ছোট গজনিতে এসে এত সুন্দর বাড়িঘর দেখছি, কিন্তু মানুষজন দেখছি না। এই ছোট ভাই এসে ছোট ভাইকে জিজ্ঞেস করলাম যে কোথায় গেছে সবাই। ছোট ভাই বলল যে সবাই নাকি এখন খেতে কাজে ব্যস্ত আছে, বিশেষ করে এখন মানে আপনার ওই বোরো ধান চাষ করার কাজে ব্যস্ত, তাই তো ভাইয়া? আচ্ছা আচ্ছা, এই বাসা তোমাদের? হ্যাঁ, এই বাসা তোমাদের না? এই যে ছোট ভাইদের বাসা, কিন্তু বাড়ির যে আপনার মাটির ঘরগুলো খুবই সুন্দর সাজানো গোছানো। দেখুন, ছোট গজনি গ্রামটায় মানে আপনার অধিকাংশই মাটির ঘর, তাই না? এবং খুব চমৎকার। এই যে বাড়িটায় এসি, এই বাড়িটার যে চিত্র, মানে ওই যার সাথে কথা বলছিলাম ছোট ভাই, তাদের বাসা, আমার সবচেয়ে বেশি ভালো লাগে এটাই যে মাটির ঘরের পাশে তারা যেভাবে মানে আপনার এখানে গাছ লাগায়, বিশেষ করে ফুলের গাছ, তারপরে ফলের গাছ, সেগুলো মানে সামগ্রিক অর্থে আপনার মিলিয়ে একটা মানে ভীষণ নান্দনিকতা তৈরি করে। এবং এই জন্যই মানে এই যে সীমান্তবর্তী পাহাড়ি গ্রামগুলো, সেগুলো কিন্তু আমাদের কাছে খুবই দর্শক সুন্দর। তবে শুধুমাত্র সুন্দর নয়, এখানকার যারা গারো আদিবাসী রয়েছে তাদের জীবনধারা এবং তাদের যে নান্দনিক বোধ, সেটা কিন্তু প্রকাশ পায়
এই যে মানে আপনার সুন্দর সুন্দর যে বাড়ি ঘর সেগুলো, আরেকটা কথা মানে এই মাটির ঘরগুলোকে মানে তারা এত সুন্দর করে পরিচ্ছন্ন রাখে, আপনারা যদি দেখেন দেখলে মনে হবে যেন মানে আপনার বিল্ডিং। দেখুন এত সুন্দর করে কিন্তু পরিপাটি করে তারা কিন্তু এই ঘর মানে মাটির হলেও দেখলে মনে হবে যেন মানে আপনার বিল্ডিংকেও হার মানাচ্ছে। আর দর্শক মানে আপনার গারো আদিবাসী যারা তারা খ্রিস্টান ধর্ম পালন করে, এটা আমি পূর্বেও বলেছি। তবে তারা মানে আপনার তাদের যে পূর্বের ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্য সেটা কিন্তু তারা ধরে রাখে, এবং তাদের একটা খুব জনপ্রিয় মানে আপনার উৎসব যেটাকে বলা হয় কি যেন ওয়ানগালা নাকি ওয়ানডালা, ওয়ানগালা, এটা যেমন ধরে রেখেছে। তার পাশাপাশি তাদের যে পোশাকের বৈচিত্র্য, সেই পোশাকটাও কিন্তু এখনও তারা পরে। তারা কিন্তু দকমান্দা পরে, মানে দেখলে পরে খুবই চমৎকার লাগে। কথা বলতে বলতে দর্শক এই বাড়িটা থেকে বেরিয়ে এসি, আসার পর দর্শক এখানে এসে মানে আরেকটা গারো পরিবারের বাড়িঘর আমার চোখে পড়লো। দেখে মনে হচ্ছে যেন মানে আপনার স্বর্গ, এত সুন্দর করে সাজানো। আর এই বাড়িটার মানে ঘরের যে আপনার দেয়াল রয়েছে মাটির, সেই দেয়ালে আবার সুন্দর করে নকশা করেছে, মানে এইটা যেন আরও মানে সুন্দর করে তুলেছে বাড়িটাকে। দেখুন কি চমৎকার করে নকশা করা আছে। দুঃখের বিষয় হচ্ছে একটাই, মানে এখন গ্রামের ভেতরে মানে মানুষ খুবই কম, একেবারে নাই বললেই চলে, সবাই মানে কাজকর্মে ব্যস্ত। দুঃখজনক হচ্ছে দর্শক এই বাসায় ঢোকার পূর্বে কারো অনুমতি নিতে পারিনি, কারণ কাউকে পাইনি। এবং এই বাসাটায় মানে আসার পর এই বাসাটা না দেখানো পর্যন্ত মানে আপনার কি বলবো, আমার নিজেরই ভালো লাগছিল না। এই বাসার যে ঘরগুলো রয়েছে এত সুন্দর করে আপনার সাজানো, নকশা করে মাটির, এই দেখুন, যার কারণে কিন্তু আপনার আমি ঢুকে পড়েছি এই বাসায়। বোরো চাষের মরশুমে দর্শক এই সীমান্তবর্তী জনপদের মানে যারা বসবাস করে তাদের অধিকাংশ মানে মানুষেরই প্রচুর পরিমাণে কাজ থাকে, কারণ পাহাড়ি জমি তাদেরকে প্রস্তুত করতে হয় এবং সেখানে চাষাবাদ করাটা আসলেই কঠিন, কারণ এই জনপদে আবার হাতির উপদ্রব রয়েছে এবং এইখানে মানে আপনার সবসময় হাতি কম বেশি থাকে, আবার ফসল উঠলে তখন বেশি আসে। তো কথা বলতে বলতে দেখুন আরও একটা বাড়ির সামনে আমরা এসেছি, অনেক বড় একটা কাঁঠাল গাছ, এবং এখানে মানে বাড়ির চারপাশ সুন্দর করে দেখুন বেড়া দিয়ে সাজানো। তবে এরকম বেড়া খুঁজে পেতে খুব একটা অসুবিধা হয় না, কারণ এই জনপদে দর্শক এরকম কাঠ বনভূমির ভেতরে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। ঠিক আছে, তো দেখুন এই যে আর একটা বাড়িতে এসেছি, ভাই একেবারে মানে নিস্তব্ধ গ্রাম, মানে নির্জন। আমার যে এরকম নির্জন পরিবেশে আপনার এই মানে গ্রামটাকে আমাদেরকে আজকে দেখাতে হবে, এটা আমি কল্পনাও করিনি। তবে এই নির্জনতার মধ্যেও মানে পরিবেশটা সত্যি খুব আকর্ষণীয় এবং নান্দনিক। দেখুন দর্শক, একজন মানুষকেও এই ছোট গজনি গ্রামে বাড়ির ভেতরে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মানে এই এক প্রবীণ বৃদ্ধ দিদি, অনেক বয়স তার, সে একা হাঁটতেও তার কষ্ট হয়। কোথায় যাবেন দিদি? যাবো না, এইদিকে ঘোরাফেরা করে থাকতে হয়। ও, ঘোরাফেরা করা লাগে। বয়স তো আপনার অনেক হয়েছে। ঠেঙ্গে হাঁটতে যেতে পারে না, হাঁটে যেতে পারেন না, অনেক কষ্ট। হ্যাঁ, সেই জন্য আস্তে আস্তে মানে একটু ঘোরাফেরা করার চেষ্টা করছেন, তাই তো? না, ভালো। ঘোরাফেরা। তা বয়স কত হয়েছে দিদির? আমার বয়স তো মেলা 80-90। 80-90 বছর হয়ে গেছে। হ্যাঁ, ও দিদি আপনারা কি রোমান ক্যাথলিক? খাতলি। রোমান ক্যাথলিক? হ্যাঁ। ও আচ্ছা। আর এই পোশাকটাই যেটা হলো দকমান্দা নাকি? এইটা দোকমানটা। দকমান্দা। হ্যাঁ দোকমান। দর্শক, ওই যে আপনার প্রবীণ দিদিকে দেখলেন, প্রবীণা দিদি আর কি, তার বাড়ি এই যে, বাড়িতে কেউই নেই এখন, সবাই কাজে কর্মে ব্যস্ত। তো ওনাদের এই যে মানে আপনার বাড়িটা, এটাও আপনার খুবই সুন্দর একটা বাড়ি, খুবই নান্দনিক চারপাশের পরিবেশ। তবে ওনার কাছ থেকে আমি একটা বিষয় কনফার্ম হলাম, সেটা দর্শক আমি এই সুন্দর বাড়িটা দেখতে দেখতে আপনাদের সাথে শেয়ার করি। মানে ওনারা রোমান ক্যাথলিক বলল। তো এখানে যারা গারো আদিবাসী রয়েছে তাদের ভেতরে দুটো জাতি মানে আপনার গোত্র আর কি ভাগ রয়েছে, একটা হচ্ছে ব্যাপটিস্ট আর একটা হচ্ছে রোমান ক্যাথলিক। তো এখানে যারা রয়েছে তারা সবাই রোমান ক্যাথলিক, এবং
রোমান ক্যাথলিকরা মনে করেন একাধিক ঈশ্বরে বিশ্বাসী। ঈশ্বরে বলতে আপনার যিশুসহ মাতা মারিয়া থেকে শুরু করে আরও যারা রয়েছেন তাদেরকে তারা মান্য করে, এবং যারা ব্যাপটিস্ট তারা শুধুমাত্র যীশু খ্রিস্টকেই মান্য করে, মানে তারা একেশ্বরবাদী। এই দুইটা ধর্মের মধ্যে তাদের বিভক্তি রয়েছে, জাস্ট, আর কিছুই না। তবে পূর্বেও বলেছি দর্শক, তারা খ্রিস্টান ধর্মকে গ্রহণ করেছে, সবই ঠিক আছে, কিন্তু এই গ্রহণের মধ্যে এমন একটা বিষয় রয়েছে। আমরা জানি যে তাদের যে পূর্বের আচার অনুষ্ঠান এবং তাদের যে পোশাক আশাকের যে বৈচিত্র্য, সেগুলোকে কিন্তু তারা ধরে রেখেছে। মানে তারা খ্রিস্টান ধর্মকে গ্রহণ করছে, কিন্তু তারা তাদের নিজের মতন করে গ্রহণ করেছে। এই সীমান্তবর্তী জনপদে আমরা যত জাতিগোষ্ঠী দেখেছি, প্রায় প্রত্যেকটি জাতিগোষ্ঠী মানে আপনার প্রকৃতি পূজারী ছিল, কিন্তু পরবর্তীতে তারা মানে তাদের ধর্মের পরিবর্তন এনেছে ঠিকই, কিন্তু তারা নিজের মতন করে সেটাকে গ্রহণ করেছে। আর এই কারণেই আপনার বৈচিত্র্যটা এখনো দেখতে পাওয়া যায় গ্রামে, তাই না এনাল ভাই? দেখতে পাওয়া যায়। তো আমরা দর্শক আরও এগোবো এই সুন্দর গ্রামটিকে ঘুরে ঘুরে দেখার জন্য। দর্শক, গ্রামের ভেতরে আমরা তাদের প্রার্থনালয়, বিশেষ করে মা মারিয়ার যে মূর্তি এবং যীশু খ্রিস্টের যে তারা পূজা অর্চনা করে, প্রার্থনা করে, সেই মন্দির কিংবা গির্জা যেটা বলেন, সেখানে কিন্তু আমরা এসেছি এই গ্রামের। এইটাই হচ্ছে আপনার মন্দির এই গ্রামের। দর্শক, এই যে আপনার মাতা মারিয়ার যে মূর্তিটি এখানে রয়েছে, এর পাশেই মানে আপনার একটি স্কুল রয়েছে। এখানে দেখুন, এই মানে আপনার আদিবাসীদের, গারো আদিবাসীদের। তবে এই স্কুলটা মানে আপনার হচ্ছে একটা এনজিও কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে, যে এনজিওটার নাম হচ্ছে কারিতাস। তো এই কারিতাস মানে আপনার যে এনজিওটা রয়েছে, এ শুধু গারোদেরকে নিয়েই নয়, সীমান্ত জনপদে হাজং, তারপরে কোচ, আরও যারা আদিবাসী সম্প্রদায় রয়েছেন তাদের প্রত্যেককেই মানে আপনার ইন্ডিভিজুয়ালি শিক্ষা সংস্কৃতিকে ধরে রাখার জন্য, মানে আপনার সামগ্রিকভাবে তাদের সংস্কৃতি সব কিছুকে উন্নয়নের জন্য কাজ করে যায়। তো এই গ্রামগুলোর ভেতরে দর্শক, মানে বিশেষ করে সীমান্তবর্তী জনপদে, এখানে যারা গারো আদিবাসী রয়েছে, এরাই কিন্তু শিক্ষায় সংস্কৃতিতে সবচাইতে অগ্রগতি, মানে অগ্রসর বলা যেতে পারে। কারণ খ্রিস্টান ধর্ম তারা গ্রহণ যখন থেকে করেছে, তখন থেকে কিন্তু তারা নানানভাবে বিদেশি সহায়তা পেয়েছে। তো বিদেশি সহায়তা পাওয়ার সাথে সাথে তারা মানে আপনার পেয়েছে শিক্ষা, যে কারণে মানে তারা কিন্তু এগিয়ে গেছে অন্যান্য জাতিগোষ্ঠীর চাইতেও। যেমন ধরুন, এই সীমান্তবর্তী জনপদে রয়েছে হাজং, কোচ, বানাই প্রভৃতি। তারা কিন্তু মানে আপনার যারা গারো রয়েছে তাদের মতন মানে এতটা ডেভেলপ করতে পারেনি। এটা কি দিদির বাসা? দিদির কি বাচ্চা ঘুমোচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, ছেলে না মেয়ে? মেয়ে। ও, কত বছর বয়স? আচ্ছা আচ্ছা। গ্রামের ভেতরে কাউকে দেখিনি, এই প্রথম আপনাকে দেখলাম। সবাই মনে হয় খেতে কাজ বাজ করতে গেছে, মানে গারো দিদিরা কাজ বেশি করে দাদাদের চাইতে, নাকি? তার মানে কি দাদাদেরকে আপনারাই খাওয়ান নাকি? না, এরকম কোনো দায়িত্ব নিতে হয়? কারণ আপনারা তো মানে জামাইকে আনেন বিয়ের পর, জামাইও নিয়ে আসতে পারে আর বউও যাইতে পারে, যাইতে পারে। দুটোই হয়। হ্যাঁ, দুটাই। এখন হয়তো একটু ওই রকম পরিবর্তন হয়েছে, কিন্তু আগে এটা টোটালি কিন্তু ছিল না। তা আপনার কি মানে আপনি জামাই বাড়ি গেছেন নাকি জামাইকে বাড়িতে আনছেন বউ দিদি? আসছে। আচ্ছা আচ্ছা, ব্যতিক্রম দর্শক। ব্যতিক্রম ওই জন্যই দিদি এখনো বাসায় রয়েছে, কাজ করে, কাজ করতে যেতে হচ্ছে না, নাকি দিদি? হ্যাঁ, জান ভাই, হুম, বিষয়টা হচ্ছে কি, আমরা যখন প্রত্যেকবার পাহাড়ে আসি, পাহাড়ি গ্রাম নিয়ে ভিডিও করতে, তো এই অঞ্চলটা মানে বিশেষ করে গারো পাহাড়ের পাদদেশ, এই জনপদটা আপনার বন্য হাতির জন্য খুবই আলোচিত হয়। ঠিক আবার আছে? ওই যে বললো যে আছে নাকি ভিতরে আছে, কিন্তু আমরা দেখতে পারি না। আমরা দেখতে পাই না, না? তো দুঃখের বিষয় হয়েছে, মানে যেমন আমাদের কাছে বন্য হাতি সবসময় অধরা থেকে যায়, আজকে এই ছোট গজনিতে আসার পর মানে এখানকার স্থানীয় যারা, তারাও আমাদের কাছে অধরা হয়ে গেছে। মানে আমরা এমনই একটা দিনে এসেছি যে সময় একেবারে জনশূন্য এই ছোট গজনি গ্রামটাকে আমাদেরকে ঘুরে ঘুরে দেখাতে হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে গ্রামটার যে সৌন্দর্য, গ্রামটার যে হ্যাঁ, মানে এটা সবচেয়ে নান্দনিকতা, ভালো লাগছে। এইটাকে আসলে মিস করা যাচ্ছে না, তাই না?
গতকালকের মতো হয়েছে মনে হয়। কালকে গ্রাম খুঁজতে যে হারাই গেছিলাম, আজকে গ্রামে আসে লোক নাই। খুঁজতে গিয়ে হারিয়ে গেছি, এরকম একটা অবস্থা এখানে। মিজান ভাই এখানে আমরা এই বাড়িতে আসার পর দেখছি আমাদের আয়নাল ভাই সাক্ষাৎকারে এক প্রবীণা বৃদ্ধার দিদির সাথে সে কথা বলছে, দেখুন। ঈশ্বরের আশীর্বাদে ও হলো ফুলারা একটু মৃত্যু হয় নাই। আমি এই বৃদ্ধা দিদির সাথে দর্শক আমাকেও কথা বলতেই হবে, খুব ইন্টারেস্টিং দেখা যায়, পটপট করে কথা বলে, স্মার্ট খুব। তার আগে দর্শক এই বাড়িটা আপনাদেরকে আমরা একটুখানি দেখাই, খুবই সুন্দর মাটির ঘর কিন্তু এখানে সবাই নির্মাণ করেছে, এবং এই গ্রামগুলোতে মাটির ঘর থেকে কিন্তু মানে এখনো পর্যন্ত তারা বিল্ডিং টিল্ডিংয়ের দিকে খুব একটা সরে যায়নি, বিশেষ করে যারা গারো আদিবাসী রয়েছে তারা। দিদি বেবি আপনার ওর নাম কি? ওয়ার্সি। আচ্ছা আচ্ছা, দিদিরা কি এখন আর মানে আপনার দকমান্দা খুব একটা বেশি পড়েন না? পরে ওটা কি আপনাদের উৎসবের সময় পড়েন নাকি? উৎসবের সময় পরে, আবার এমনিও পরে, এমনিও মানে ইচ্ছে হলে পড়েন, যখন ঘুরাতে যাই তখনও পড়েন। কিন্তু মানে আগে যেরকম সবসময় মানে আপনারা দকমান্দারাই বেশি পড়তেন, এখন আর অত বেশি পড়েন না, তাই না? বেশি পরে। বেশি পড়েন। ও দিদি, আপনাদের উৎসবগুলো মানে আপনার কি কি? ওয়ানগালা একটা উৎসব আছে না? হুম। আর কি কি উৎসব আছে আপনাদের? পনগালা, চিতো, বড়দিন, ছোট দিন। হ্যাঁ, ওই এইগুলো সব মানে ওয়ানগালাও কি আপনাদের ধর্মীয় উৎসব নাকি ওটা ধর্মীয় উৎসব না? ওটাও ধর্মীয় উৎসব, তাই তো? আচ্ছা আচ্ছা। তো বেবি কয়টা দিদি আপনার? দেই পট্টম। এই একটাই? আচ্ছা আচ্ছা। তো দিদি একটা কথা বলি একটুখানি, মানে আপনি কি জামাই বাড়িতে এসেছেন নাকি আপনার বাড়িতে জামাই এসছে? আমার বাড়িতে যান। আপনার বাড়িতে জামাই? এখানে আসি আর এক ব্যতিক্রম পাইলাম না, এখানে ওই হ্যাঁ, দিদি কিন্তু মানে এমন ভালো একটা লাগে। হয়েছে প্রিয় দর্শক বিষয়টা, যে এখন মানে আপনার এই গারো আদিবাসী দিদিদের ভেতরে জামাই বাড়িতে যাওয়ার প্রবণতাটাও কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, তাই না দিদি? মানে আগে কিন্তু বোধহয় এরকমটা ছিলই না যে জামাই বাড়িতে মানে যেত মেয়ে। এখন মানে আগে তো সব মেয়েকেই নিয়ে আসা হতো, তাই না? মেয়েরাই আর কি জামাইকে নিয়ে আসতো। দর্শক, এই যে দিদি, এই দিদির বাড়ি এটাই, মানে দিদি বিয়ে করে জামাইকে নিয়ে এসে। আর এই দেখুন সামনে কিন্তু আরো একটা সুন্দর ঘর। এই আপনি এটা আপনি যে এইভাবে না কইয়ে খাইতেছেন, না আপনি বলছি খাইয়া তারপরে বলছেন আপনি। না আগে বলছি না, চোর ধরা পড়ছে, দেখেন খাবে চোর ধরা পড়ার পর অজুহাত দিচ্ছে। দিদি বলছে খাবে না, এই কাজটা ঠিক হয়নি আয়নাল ভাই, আপনি ধরা পড়ে পাল্টে দিলেন সবকিছু। কাজ ঠিক করেন না। দর্শক, মানে আয়নাল ভাইয়ের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, আমি এই প্রবীণা দিদিকে পেয়েছি এখন। তা দিদি, এই পরিবার আপনার, হ্যাঁ, এখানে আপনার কয় ছেলে মেয়ে? 10-12 জন আসিল, মরছে 3 জন 4 জন মরছে, 3 জন 4 জন মরছে? খালি মেয়ে মরছে। আচ্ছা। আবার পুরুষ বাচ্চাগুলো এখন পর্যন্ত পাইছে আছে ঈশ্বরের আশীর্বাদে। তো দিদির বয়স এখন কত? এটা তো আমি কইতে পারি না, এখন স্মরণ শক্তি নাই আমার। স্মরণ শক্তি নাই? আমার স্মরণ শক্তি নাই। আমি বলতে পারি 100 উপরে গেছে, এটাই আমি বলতে পারি। ওই যে আমার বই নাইতেছে, ও, উনি হচ্ছে আপনার বোন? ওই যে আমার ছোট বই। আচ্ছা দিদি, এই যে আপনার ছোট গজনি, এটা ছোট গজনি না? তো এইখানে আপনার এখন বলতেছে যে আপনার 100 মতন গারো পরিবার আছে, তাই তো? বেশি বানাছে তো এখন কি কমছে নাকি বাড়ছে? আগে বেশি ছিল না, আগে নাই, ওখান থেকে বালতি আছে, বালতি আছে, বালতি আছে। ও, আগে কম ছিল, এখন বাড়তে আছে, বাড়তেছে। 6 বাড়ি 7 বাড়ি, আজ তো 9 বাড়ি মাত্র আসছিল আগে। ও, তো ওই যে 63 মানে আপনার 37 সালে, হ্যাঁ 1937 সালে ওই যে কুমোদিনী হাজং আছে না, আন্দোলন করছিল, টঙ্ক প্রথা আন্দোলন, মনীষিং, হাজং, খুশ, বংশী, এরা ছিল এখানে। এখানে না তো ওই নাম দানি মতে ছিল। এখন আর হেরা নাই? নাই, ওরা ফলারছে, পলাইছে? আহে না তোরা, আমরা আইসে। আপনারাও গেছিলেন ভারতে?
ভারতে আমরা 3বার ছাইবার যে আমার বোনের কাছে জিজ্ঞেস করতে হবে। ও ওই যে 3বার ছাইবার আমার ফলাইছে। কোন সময় পলাইছেন আপনারা? সময় আমি জানি না, ওই যে 63 সালে একবার রায়ট হয়েছিল সেই সময় পলাইছিলেন নাকি ওই সংগ্রামের সময়? সংগ্রামের সময় ফলাইছে, আগেও ফলাইছে, 3বার ফলাইছে তো আমরা। ও তার মানে এই 3বার, মানে ওই যে একটা 3বার হচ্ছে ফলাই তবু আমরা আয়া 37 সালে টঙ্ক প্রথা আন্দোলনের সময় একবার পলাইছে, মানে 64 সালে রায়টের সময় একবার পালাইছে, 71-এ মুক্তিযুদ্ধের সময় একবার পালাইছে। তিনটের কথা তার মনে আছে, কিন্তু কখন কোনটা হয়েছে সেটা এখনো আর সে মনে রাখতে পারতেছে না আমার এই দিদি। না ঠিক এই আছে, দেখতেছি, ওই এই সমস্যা তো ওই ওখানে হ্যাঁ, তিনটে তিনটে। সময়ে হয়েছে। তা দিদি আপনি আছেন তো ভালোই? হ্যাঁ, একটা খুব আসে মালিকের একটা খুশি ঈশ্বরে, আচ্ছা ঈশ্বরের আশীর্বাদ দেনে বাসা থাকতেছে। ঈশ্বর ছাড়া কি খেয়ে বাসে, মানুষ পাশানি নাই। তো দোয়া করি হ্যাঁ হ্যাঁ, দোয়া দিদি করো। আমার আরো 100 বছর বাঁচুক। না খুলাবো না, না খুলাবো না, আর কুলাইতেছে না? খুলাতেছে না। স্নান করবার পায় না, গোসল টুসুল করবার পায় না, নিজে হয়তো খালি পয়সা থাকলে সে মাসের কাছে পয়সা দিয়া স্নান করায়, তা হাতে পয়সাও তো নাই। বাচ্চা থাকতে ইচ্ছা করে না? ইচ্ছা তো করে, কিন্তু কষ্ট হয় যে। মানে কষ্টর কারণে আর ওই যে ইনু হাতা ছাড়া ফিরা পেরাইয়া থাকবার পায় না। ওই আমার বোনের বাড়ি পর্যন্ত যাবার পায় না। আমার বোনের বাড়ি গেলে পরে খাইয়া আপা খাইছে বালা বালা। আমি কি করবো, হাত মারি পাই না আমি। আচ্ছা, তো দিদি ভালো থাকেন, আমরা আজকে আসি। হ্যাঁ হাত প্রিয় দর্শক, একটা উপলব্ধি হলো মিজান ভাই, মানুষ বৃদ্ধ হয়ে যায় কিন্তু বেঁচে থাকতে সবার ইচ্ছে করে, বেঁচে থাকতে ইচ্ছা করে, কিন্তু শরীরে আর মানে সাথ দেয় না। তখন- মানে তখন মনে হয় যে না আর না, হ্যাঁ। মানে যন্ত্রণার জন্য মনে হয় যে আর না। কিন্তু কেউই এই পৃথিবী ছেড়ে আসলে যেতে চায় না, এই সুন্দর পৃথিবী ছেড়ে। সুন্দর পৃথিবী। এই মায়া ত্যাগ করাটা এত সহজ নয়। তো প্রিয় দর্শক, সেটা বিষয় নয় আমাদের। প্রসঙ্গ হচ্ছে দিদির সাথে কথা বলতে বলতে আমরা একটা বিষয়কে আবারও নোটিস করেছি, সেটা হলো এই সীমান্ত জনপদ। এই সীমান্ত জনপদের আদিবাসীদের ইতিহাস, যে ইতিহাসগুলো নিয়ে আমি বারবার বলি, কারণ আমার বারবার বলতে হয়, কারণ এই ইতিহাস মানুষ আসলে ভুলে গেছে। এই ইতিহাসগুলো মানুষ বোধহয় জানতেও চায় না, কারণ এইগুলো বিব্রত করে কাদের? আমাদের দেশের শাসক শোষকদেরকে। এই সীমান্তবর্তী জনপদে আপনার প্রথম শুরু হয় হাতিখেদা আন্দোলন। মোটা দাগে এই হাতিখেদা আন্দোলনটা শুরু হয় জমিদাররা, বিশেষ করে তখন তো জমিদারি প্রথা ছিল, সেই জমিদাররা যারা ছিল তারা হাজংদেরকে এই সীমান্ত জনপদ থেকে হাতিকে তাড়ানোর জন্য কাজ দিয়েছিল। তো সেই কাজটা করতে গিয়ে হাজংরা মনে করলো যে এরা তো প্রকৃতির সন্তান, মানে বিশেষ করে আপনার মিজান ভাই আপনি কি দেখেছেন যে কোচ হাজং তারা কিন্তু যে পূজাগুলো করে সেখানে হাতি ঘোড়ার পূজা করে, হ্যাঁ, ইয়ে থাকে। দেখেছেন, লক্ষ্য করছেন? তো ওরা হাতিকে এই অঞ্চল থেকে মানে চায়নি তাড়িয়ে দিতে, তখন তারা বিদ্রোহ করে এবং ওই জমিদারদের বিরুদ্ধে। সেই আন্দোলনের নাম হয় হাতিখেদা আন্দোলন। হাতিখেদা আন্দোলন। তারপরে প্রিয় দর্শক আবার শুরু হয়, মানে আপনার 1937 সালে, আমি যদি ভুল না বলে থাকি, তাহলে ওই সময় থেকে শুরু হয় টঙ্ক প্রথা আন্দোলন, যে আন্দোলনের নেতৃত্বে ছিলেন মণি সিং। এবং সেই সময় এই জনপদের বিভিন্ন মানে আপনার জাতিগোষ্ঠীদেরকে কিন্তু এই দেশ থেকে পালাতে হয়েছে, কারণ সেই সময় শোষক গোষ্ঠী খুবই নিপীড়ন করেছে এই অঞ্চলের আদিবাসীদের উপর। দর্শক, 1964 সালে ভারতের কাশ্মীরে একটি মাজার রয়েছে, যেখানে বলা হয়েছিল যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের চুল রয়েছে রাখা। কিন্তু দুর্ভাগ্যক্রমে এটা নিয়ে একটা গুজব ছড়ায় যে সেই চুলটা চুরি হয়ে গেছে। এই চুরি হয়ে যাওয়ার কথা শুনে এই আমাদের বাংলাদেশ জুড়ে, বিশেষ করে তখন আইয়ুব খানের শাসন চলছিল, পাকিস্তানি পিরিয়ড, সেই সময় এখানে আপনার দাঙ্গা শুরু হয় 64 সালে।
যে সময় মানে আপনার এই সীমান্তবর্তী আদিবাসী জনগোষ্ঠীর উপরে বিপুল পরিমাণে নিপীড়ন করা হয় এবং তাদেরকে পালাতে হয়, এবং ওই দিদি বলছিল যে তখন কিন্তু তাদেরকে ভারতে পালাতে হয়েছে। আর 1971 সালের সম্পর্কে তো আপনাদেরকে আর বলার কিছু নেই। তো সীমান্ত জনপদে কিন্তু বিভিন্ন সংগ্রামের মধ্যে দিয়েই এখানকার যারা আদিবাসী জনগোষ্ঠী তারা এখনও সারভাইভ করে যাচ্ছে, তারা আছে, তারা তাদের সংস্কৃতিকে কিন্তু এখনও টিকিয়ে রাখছে, যেটা আমাদের ঐতিহ্য এবং আমাদের গর্বেরও বিষয়। প্রিয় দর্শক, ইতিহাসের ভারী ভারী কথাগুলো আমাদের মনকে ভারী করে তুলেছিল। তো এই কারণে দর্শক, এখানে আমরা এখন একটা ছোট্ট চা ব্রেক নেব এই ছোট গজনিতে। আর একটা কথা বলে রাখি, ছোট গজনিতে কিন্তু বিখ্যাত চা রয়েছে এবং আয়নাল ভাই শুরুতে আমাদেরকে খাইয়েছে মর্জিনা দিদির চা। তো আমরা ওই চা খেয়েছি, তো এই দাদার চা খাবো। দাদা, আপনার নামটা কি দাদা? ভূপেন। ও দাদা, কি তাহলে কোচ আপনারা? না, তাহলে গারো মানে গারোদের ভেতরে আবার হিন্দুদের নাম কেমনে আইলো দাদা? না, ভূপেন হিন্দুর নাম ভূপেন সাংমা। ভূপেন সাংমা। ও তা দাদা, এইখানে আপনার যত গারো রয়েছে তারা মোটামুটি কি সবাই সাংমা নাকি আরো না, আছে? অন্য জাত আছে। কি কি রয়েছে? সাংমা, মারাক, তারপরে ইদি সাংমা, মারাক। ডক ওলা মাহারি গত ওলা মেলা আছে, মানখুন দুপু। ও তবে এখানে যতগুলো আছে সব রয়েছে আপনার হচ্ছে গিয়ে ক্যাথলিক, রোমান ক্যাথলিক। তো দাদা দর্শক চা বানাচ্ছে, আমরা চা খাবো। আবার আয়নাল ভাই কি যেন টেনে টুনে বাইর করতেছে ফটফট করে। চানাচুর না, এটা কি জিনিস? খাই দেখেন তো ভাই কি বের করছে সে। পাপড়, এ তো সেই বেকারি পাপড়। হ্যাঁ, এই যে মরিচের গুঁড়া দেওয়া রয়েছে। 5 টাকা কিন্তু ভালো। ঠিকানা 5 টাকা না? হ্যাঁ, 5 টাকা। খাইতে সুস্বাদু, কিন্তু পেট জ্বালা করা কিংবা পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে এগুলো খেলে। লবণ বেশি, প্রেসার বাড়বে। চা দর্শক এসে গেছে আমাদের দাদা, কিন্তু ভূপেন দাদা চা দিয়েছে রং চা। এই জায়গাটায় রং চাটাই মানে আপনার বেশি চলে নেন। এই সীমান্তে, এবং এখানকার রং চা মানে আপনার খুবই সুন্দর। দেখুন, কালার দেখলেই বুঝতে পারবেন। ভালো লাগে। আর একটা কথা দর্শক, এখানে যারা মানে আপনার গারো আদিবাসী রয়েছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন প্রচণ্ড। কাপগুলো দেখেই মানে বোঝা যায় ঝকমকে। আয়নাল ভাই আমারে আবার স্বাদে দেখে না। আয়নাল ভাই আরেকটা স্বাদে খাই, একটু পেট খারাপ হইলে হবে। পেট খারাপ হবে না? আরেকটা নেবেন নাকি মিজান ভাই? এই মর্জিনা তিনটি সার থেকে এটা ভালো। হ্যাঁ, ওই সার থেকে এটা ভালো। 5 টাকা কাপ না দাদা? মর্জিনা ওটাই ভালো। ওটার থেকে ভালো ওটা থেকে ভালো লাগে। আপনি খাই বলেন কি? চা ভালো লাগে। ওটা হলো পাতার চা, আমার তো পাতা নেই। ওইটা কি পাতা দেয় দাদা? পোলাও পাতা। হুম? পোলাও পাতা। লাউ পাতা? ওই পাহাড়ের পোলাও। পোলাও পাতা, ওই জন্য ওই গন্ধটা আসে। বুঝছি। কোনো পোলাও পাতা নাই কিছু। পোলাও পাতা ছাড়া। এটা প্রিয় দর্শক, এই দাদার চাটা নাকি আপনার অনেক ভালো। আগের যে মর্জিনা দিদির চা খেয়েছিলাম সেটায় পোলাও পাতা দেওয়া থাকে। পাহাড়ি জনপদে এক ধরনের পাতা থাকে, যে পাতাটা দেওয়াতে হয়তো অনেকের কাছে ওই চাটা অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মানে ততটা ভালো লাগেনি, কিন্তু অনেক বেশি মানে কাপ ভর্তি করে দিয়েছিল, খেতেও অনেক সময় লাগছে। তো এখন ভূপেন দাদার চাটা আমি নিজে একটুখানি খেয়ে তারপরে আপনাদেরকে জানাচ্ছি। দাদারটা একেবারে মানে আপনার অর্গানিক, বিশেষ করে সে এক্সট্রা কিছু দেয়নি, খুবই চমৎকার। আপনারা যদি ছোট গজনিতে আসেন, এই জনপদকে ঘুরতে আসেন, প্রত্যাশা করি এই ভূপেন দাদার চায়ের দোকান থেকে চা খাবেন, ভালো লাগবে। প্রিয় দর্শক, ভূপেন দাদার চায়ের দোকান থেকে আমরা চা খেয়ে এই যে আপনার আবার ছোট গজনির যে গ্রাম রয়েছে সেই গ্রামের ভেতরে কিন্তু প্রবেশ করেছি। এখানেও কিন্তু খুবই চমৎকার মাটির ঘর। আর আজকে আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো গ্রামের মানুষ অধিকাংশই কাজে কর্মে ব্যস্ত, তেমন বিশেষ মানুষজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে। বিশেষ করে যারা একেবারে প্রবীণ বৃদ্ধ তারাই শুধু রয়েছে এখানে। এই যে আমরা কয়েকজন প্রবীণ বৃদ্ধার সাথে কথা বলেছিলাম, এখানেও এক দিদি একা বসে আছে, পান খাচ্ছে। দিদি কেমন আছেন? ভালো আছেন? কেউ নেই বাসায় না? সব কাজে? আমার বুড়া মারা গেছে। আপনার পোলা মারা গেছে? তাহলে কে আছে আপনার? আছে। ও আচ্ছা। তো কি আপনি কি এখন কাজ বাজ করেন নাকি? না, এখন করেন না? আচ্ছা, তো বয়স কিরকম হয়েছে আপনার?
পরে শহীদ হয়েছে। ও এখন দিদি এখানে আপনার সবাই কি ওই বোরো লাগানোর কাজে ব্যস্ত নাকি খেতে? আচ্ছা আচ্ছা, মানে এইখানে যারা আছে মোটামুটি সবাই এখন বোরো চাষ করতেছে। হ্যাঁ, হাঁচি চাল আমরা চাষ করলেও ভাই মানে হাত চাষ ফসল তো নষ্টই করে হাতিতে, তার মধ্যেও তো কইরা খাওয়া লাগে, তাই না? প্রসঙ্গক্রমে দর্শক আবার সেই হাতির কথা উঠলো। আপনাদেরকে বলতে হয় এই সীমান্ত জনপদ নিয়ে কিন্তু মানে আপনার এই হাতি বিশেষ করে দীর্ঘকাল থেকে রয়েছে, এবং এখানে মানে যারা আদিবাসী জনগোষ্ঠী রয়েছে তাদের যে মানে উৎপাদিত ফসল, পাহাড়ি ভূখণ্ডের ভেতরে আসলেই ফসল উৎপাদন করা অনেক কঠিন, কিন্তু কঠিন হলেও মানে জীবনযাত্রার তাগিদে তাদেরকে কিন্তু কাজ তো করতেই হয়। তো সেই কাজ মনে করেন আপনার এই পাহাড়ি ভূখণ্ডের ভেতর দিয়ে যে ঢালু জমিগুলো রয়েছে সেই জমিগুলোর ভেতরে তারা আপনার ধান চাষ করে কিংবা বিভিন্ন ফসল আসল করে। তো হাতির উপদ্রবে সেটা মানে ঠিকমতো তারা ঘরে তুলতে পারে না, এটা একটা বড় সমস্যা। এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে আমাদের গভর্নমেন্টের কিছু ব্যবস্থাপনা নেওয়া দরকার। যদিও আমি গভর্নমেন্টকে দোষ দিচ্ছি না, কারণ গভর্নমেন্ট চেষ্টা করে যতটা সম্ভব এই বিষয়টাকে নিয়ে মেনটেন করার, কিন্তু তারপরেও বন্য হাতিকে তো মানে আপনার নাগালে রাখা যায় না। যখনই এই জনপদে ফসল হয় তখনই তারা কিন্তু এই ফসলের উপরে ঝাঁপিয়ে পড়ে, আর তাতে করেই কিন্তু আমাদের এই সীমান্তবর্তী জনপদে যারা আদিবাসী রয়েছে তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। কথা বলতে বলতে দর্শক আমরা কিন্তু এই ছোট গজনি গ্রামের অনেকটাই ঘুরে ফেলেছি। তবে এখানে যেহেতু আপনার 100 পরিবার রয়েছে এবং তাদের সেই পরিবারের কিন্তু মানুষজনও প্রচুর, তো ছড়িয়ে ছিটিয়ে এখানে অনেক বাড়ি, সবটা হয়তো আজকে আমরা আপনাদেরকে দেখাতে পারিনি। তবে এই ভিডিওর দ্বিতীয় পর্বে আমরা আবার এই ছোট গজনি গ্রামে আসব এবং এসে আপনাদেরকে এই ছোট গজনি গ্রামটিকে আবার পুনর্বার দেখাবো, বিশেষ করে যে অংশগুলো আপনাদেরকে দেখানো হয়নি। কারণ মানে এখন মানে আমার মনে হলো যে এই সময়টাতে যেহেতু গ্রামের ভেতরে মানুষজন একেবারেই নেই, তো এইখানকার মানে জীবনযাত্রা বুঝতে আমাদের এখানকার যে মানুষ রয়েছে তাদের একটু থাকা দরকার ছিল। তো সেই কারণেই আমরা পরবর্তীতে আসবো যখন এখানে কাজ থাকবে না। আজকের পর্বটা দর্শক এখানেই শেষ করব। প্রত্যাশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না, আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে। আর আজকের মতো দর্শক বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে বলে রাখি, যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কেননা নিয়মিতভাবেই কিন্তু আমরা এই ধরনের গ্রাম এবং এখানকার গ্রামের মানুষ এবং তাদের জীবন বৈচিত্র্য দেখানোর চেষ্টা করি। তো টাটা দর্শক, বাই বাই।